হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। ক্লাস 10-এর রাসায়নিক গণনা অধ্যায়ের আজকের সেকেন্ড ক্লাস। মূলত এই ক্লাসে অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 1 হয়ে গেছে, অর্থাৎ প্রথম ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি ডেসক্রিপশানে যাও, ওই ক্লাসে গুরুত্বপূর্ণ রাসায়নিক সমীকরণগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে তোমরা সমীকরণগুলোকে মুখস্থ রাখবে, অর্থাৎ মনে রাখবে সমীকরণগুলোকে, কেমন মেথড অ্যাপ্লাই করলে প্রত্যেকটা সমীকরণ, যেমন পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কিভাবে অক্সিজেন উৎপন্ন হয়, তো সেই সমীকরণগুলোকে তোমরা কিভাবে মনে রাখবে, বা জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, কেমনভাবে স্টেপ বাই স্টেপ মনে রাখবে, সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো, এবং ইম্পর্টেন্ট যে রাসায়নিক সমীকরণগুলো আছে 15 থেকে 16টা, সেটা ডিসকাস করা হয়েছে, তোমরা অবশ্যই গিয়ে দেখো, তারপর এই ক্লাসে এসো। দেখো, প্রথম অঙ্কটা বলছে 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। দেখো, অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন, তো পটাশিয়াম ক্লোরাইডের একটা বিক্রিয়া আছে, সেইটা আগে তোমাদের জানতে হবে। এর আগের ক্লাসে একদম বিক্রিয়াগুলো দেখিয়ে দিয়েছি এবং একটা লিস্ট করে দিয়েছি। সেই বিক্রিয়াগুলো তোমরা যারা দেখোনি ভিডিওটা, সেই বারবার বলছি, সেই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিচে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, কিংবা এই ভিডিওর জাস্ট আগের ভিডিওতে যাও, তোমরা সেই ভিডিওটা দেখো। কি বলছে না, 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। তো পটাশিয়াম ক্লোরাইডের সংকেতটা কি? KClO3, এইটা হলো পটাশিয়াম ক্লোরাইডের সংকেত। এইবার এটাকে বিক্রিয়া করলে এটা থেকে কি উৎপন্ন হয়? পটাশিয়াম ক্লোরাইড KCl প্লাস হচ্ছে অক্সিজেন তৈরি হয়। তো এই বিক্রিয়াটা আমাদের জানতে হবে। বিক্রিয়া না জানলে কিন্তু রাসায়নিক সমীকরণের অঙ্ক করা যাবে না। তার জন্য অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখো। তো KClO3 থেকে অক্সিজেন প্রস্তুত হচ্ছে এই বিক্রিয়াতে। এইবার আমাদের সেকেন্ড স্টেপ, এটা হলো প্রথম স্টেপ, যে বিক্রিয়াটা আগে লিখতে হবে। তারপর সেকেন্ড স্টেপটা কি? বিক্রিয়াতে ব্যালেন্স করা আছে কিনা সেইটা আগে দেখতে হবে। ব্যালেন্স মানে প্রত্যেকটা মৌল বাম দিকে যে কটা আছে ডান দিকে সেই কটা আছে কিনা দেখো। তো ডান দিকে অক্সিজেন আছে দুটো, বাম দিকে 3টে আছে, তার মানে ব্যালেন্স করা নেই। তো আমাদের এটা ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করতে গেলে দেখো, এইখানে আমি 3 দিয়ে দিলাম। 3 দিলে অক্সিজেন কটা হলো? 6টা অক্সিজেন হয়ে গেল। কিন্তু বাম দিকে দেখো অক্সিজেন আছে 3টে, তাই এখানে 2 দিয়ে দিলাম। তো 2 দিয়ে দিলে 3 আর 2 গুণ করলে 6, এখানেও 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে, তার মানে অক্সিজেন মিলে গেছে। কিন্তু দেখো, বাম দিকে পটাশিয়াম আছে দুটো, আবার ক্লোরিন আছে দুটো, তাহলে ডান দিকে এই যে KCl আছে এর আগে 2 দিয়ে দিলাম। তো 2 দিয়ে দিলে দেখো, দুটো পটাশিয়াম আর দুটো ক্লোরিন হয়ে গেল। তো আমাদের বিক্রিয়াটা সম্পন্ন হয়ে গেল, ব্যালেন্সটা সম্পূর্ণ হয়ে গেল। এইবার আমাদের অঙ্কটা করতে হবে। দেখো, তো KClO3 থেকে KCl প্লাস অক্সিজেন তৈরি হলো। এইবার যে যে দুটো জিনিস বলেছে, দেখো 48 গ্রাম অক্সিজেন মানে অক্সিজেনের দিকে লক্ষ্য দাও, আর কি বলছে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড মানে পটাশিয়াম ক্লোরাইডের দিকে লক্ষ্য দাও। তো অক্সিজেনের দিকে লক্ষ্য দিতে বললাম, আর পটাশিয়াম ক্লোরাইডের দিকে লক্ষ্য দিতে বললাম। বাকি যে পড়ে আছে সমীকরণে তার দিকে লক্ষ্য রাখার দরকার নেই। তো পটাশিয়াম ক্লোরাইডকে কি করব? আণবিক ভরে ভাঙবো। আণবিক ভরে ভাঙতে গেলে বিভিন্ন মৌলের আমাদের কি করতে হবে? ভর সংখ্যাটা জানতে হবে। তাহলে দেখো, পটাশিয়ামের ভর সংখ্যা হচ্ছে 39, প্লাস ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35.5, তার মানে 35.5 লিখলাম। এইবার দেখো, অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16, তার মানে 16 × 3 হবে, কারণ 3টে অক্সিজেন পরমাণু আছে, তাহলে 16 × 3 হয়ে গেল। এবার সবার সাথে ব্র্যাকেট দিয়ে 2 গুণ হবে, কারণ 2 KClO3, এই 2টা সবার সাথে গুণ হবে। তো তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে আণবিক ভরে ভাঙলে এইটা হচ্ছে। এবার অক্সিজেনটাকে আণবিক ভরে ভাঙবো। তো অক্সিজেনটাকে আণবিক ভরে ভাঙলে কি হবে না, 3 যেমন ছিল সেই রকম থাকবে, ব্র্যাকেট দিয়ে অক্সিজেনের 16 × 2 মানে 16 × 2, তাহলে এটা গেল। তো এইটাকে ভাঙো, প্রথমে কি হবে? 2 যেমন ছিল তেমন রেখে দাও, আগে এটা যোগ করো। 39 প্লাস 35.5 প্লাস 48, তো এইটা যোগ করতে হবে। তাহলে এটা যোগ করলে কত হবে দেখে নাও। তো এটা আলাদাভাবে যোগ করো, 39, 35.5 আর এটা হচ্ছে 48। তাহলে পুরো যেমন স্টেপ বাই স্টেপ যোগ করে সেইভাবে যোগ করো। 8 5 13, 13 আর 9 মানে 10, 12, 22 2, হাতে 2, তাহলে 3 3 6, 4 10, 2 12, তাহলে কত হলো? 122.5। তো 122.5 এইটা হচ্ছে তার সাথে 2 গুণ 122.5। দেখো, ক্যালকুলেশন ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আরেকবার দেখে নাও। 5 8 5 13, 13 আর 9, 13 সাথে 20, 20 2 22,
আচ্ছা 22 2 2 3 3 6 4 10 2 12 122.5। তো 122.5 মানে হচ্ছে 100 ডবল কত 200, 22-এর ডবল কত 44, তার মানে এটা হবে 245। মানে কেসিএল ও থ্রিটাকে ভেঙে আমরা পাচ্ছি 245 গ্রাম। গ্রাম আণবিক ভরে হলে এটা গ্রাম হয়ে গেল। আর এটা অক্সিজেনটাকে ভাঙলে কত হচ্ছে দেখো, অক্সিজেনের কত 16 2 32, 32 ইন্টু 3, তো 32 ইন্টু 3 মানে কত হচ্ছে 3 2 6 3 9, মানে 96 গ্রাম। এইবার বলছে 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে। তো 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে, তাহলে এটা দেখো 245 গ্রাম থেকে কত গ্রাম অক্সিজেন প্রস্তুত হচ্ছে 96 গ্রাম। মানে ঐকিক নিয়মের অঙ্ক যেমন তোমরা জানো যে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগছে 245 গ্রাম। সেইটাকে লেখো, আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে এইখানে লিখছি 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে, 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম KClO3 লাগছে দেখো 245 গ্রাম, 245 গ্রাম। এইবার বলছে 48 গ্রাম, তাহলে 1 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কি হবে, একদম সিম্পল মেথড 245 গ্রাম, 7-এ অঙ্কগুলো করেছিলে, বাই 96। তারপরে দেখো 48 গ্রাম, তো 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কি হবে, এর সাথে 48 গুণ হয়ে গেল। তাহলে দেখো এটা হলো কত, 48 দিয়ে এটা কাটলে হবে 2, তাই তো, দেখো 8 2 16 1 9, ব্যাস। এবার 245কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 122.5। তো এইটাই গেল উত্তর 122.5। কত 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন, না 122.5 গ্রাম KClO3 প্রয়োজন, KClO3 প্রয়োজন। হয়ে গেল, একদম সিম্পল। তারপরে দেখো পরের যে অঙ্কটা আছে, বলছে কত গ্রাম NaCl এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় 36.5 গ্রাম HCl পাওয়া যাবে। কত গ্রাম NaCl এর সাথে H2SO4 এর বিক্রিয়ায়, তো NaCl এর সাথে H2SO4 এর বিক্রিয়াটা আগে জানতে হবে। তো বিক্রিয়াটা জানার জন্য অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। NaCl প্লাস H2SO4, এইটা বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, না Na2SO4 প্লাস HCl উৎপন্ন হবে। হলো, এইবার আগে আমাদের বিক্রিয়াটা লেখা হয়ে গেছে, এর পরের কাজ হচ্ছে আমাদের ব্যালেন্স করা। তো ব্যালেন্সটা আগে আছে কিনা দেখে নাও। দেখো বাম দিকে আছে একটা Na, ডান দিকে আছে 2টো Na, তার মানে ব্যালেন্স করা নেই। তাহলে এইখানে আমি যদি 2 দিয়ে দিই, তাহলে দেখো 2টো Na হয়ে গেল, মানে সোডিয়াম 2টো হয়ে গেল, এখানেও 2টো হয়ে গেল। এইবার দেখো সালফার এখানে একটা আছে, সালফার বাম দিকেও একটা আছে, ডান দিকেও একটা আছে, মিল আছে। অক্সিজেন ডান দিকেও মিল আছে 4টে, বাম দিকেও 4টে মিল আছে। হাইড্রোজেন দেখো বাম দিকে আছে 2টো, ডান দিকে আছে একটা, তাই এখানে হাইড্রোজেন 2 দিয়ে দিলাম। তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেছে। বাম দিকে দেখো একবার ব্যালেন্সটা পুরোপুরি হয়ে গেলে চেক করে নেবে। দেখো 2টো সোডিয়াম 2টো সোডিয়াম, 2টো ক্লোরিন 2টো ক্লোরিন, তারপরে দেখো 2টো হাইড্রোজেন 2টো হাইড্রোজেন, একটা সালফার একটা সালফার, 4টে অক্সিজেন 4টে অক্সিজেন। তার মানে আমাদের পুরো ব্যালেন্সটা কিন্তু হয়ে গেছে। এইবার আমাদের যে যে ডেটা বলেছে সেইটার দিকে লক্ষ্য রাখবো। কত গ্রাম NaCl, মানে NaCl এর তলায় দাগ দাও, NaClটাকে আণবিক ভরে ভাঙবো, তার সাথে H2SO4 এর বিক্রিয়ায় 36.5 গ্রাম HCl গ্যাস পাওয়া যায়। তো 36.5 গ্রাম HCl গ্যাস পাওয়া যায়, তার মানে HCl এর নিচে আমরা দাগ দিয়ে দিলাম 36.5 গ্রাম HCl। এই দুটোকে নিয়ে আমাদের কারবার। তো NaClটাকে ভাঙো, সোডিয়ামের হচ্ছে কত 23 আণবিক ভর, প্লাস হচ্ছে ভর সংখ্যা যেটা 23, আর ক্লোরিনের হচ্ছে 35.5, ক্লোরিনের হচ্ছে 35.5। তো তার আগে 2 গুণ আছে। তো এইটাকে যদি আণবিক ভরে ভাঙি কত হচ্ছে দেখো 5 3 8.5 যেমন ছিল তেমন থাকলো, 5 3 8 3 2 5, 58.5, তার সাথে 2 গুণ, তো 58.5 মানে 50 50 100 আর 8 16, 116.5 মানে 117, 117। এইটা NaClটাকে ভেঙে হচ্ছে 117 গ্রাম। আর একবারে HClটাকে ভাঙো, HClটাকে ভাঙে হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের হচ্ছে 1 প্লাস ক্লোরিনের 35.5,
এইবার তার আগে 2 গুণ আছে, তাহলে কি হয়ে গেল না 36.5 তার সাথে 2 গুণ। তো 36.5 তার সাথে 2 গুণ মানে এটা কত হবে, মানে 73 গ্রাম হলো। এইবার দেখো আমাদের বলছে কি কত গ্রাম NaCl এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় 36.5 গ্রাম HCl পাওয়া যাবে, 36.5 গ্রাম। কিন্তু আমরা পেয়েছি কত গ্রাম, 73 গ্রাম NaCl পেয়েছি, কত গ্রাম 73 গ্রাম HCl পেয়েছি, কত গ্রাম NaCl থেকে না 117 গ্রাম NaCl থেকে। তাহলে সেইটাকে আমরা ঘুরিয়ে লিখবো, NaCl যেহেতু ডান দিকে বের করতে বলেছে তাই ডান দিকে রাখবো। তাহলে 73 গ্রাম HCl পাই, 73 গ্রাম HCl পাই 117 গ্রাম NaCl থেকে, 117 গ্রাম NaCl থেকে। এইবার 1 গ্রাম HCl পাই 117 বাই 73, আর কত বলছে না 36.5 গ্রাম। তো 36.5 গ্রাম HCl পাবো ইন্টু 36.5। দেখো 36.5 এটা হয়ে গেল। এবার কাটাকাটি করলে কি হবে, দেখো 36.5 দিয়ে এটাকে যদি কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে কত, 2 হয়ে যাবে। দেখো কাটাকাটি করলে 36.5 ডবল হচ্ছে 36 ডবল হচ্ছে 72, তার মানে 36.5 ডবল হচ্ছে এইটা। তো 117/2, 117/2 মানে হচ্ছে তোমার 50, আর ওটা হচ্ছে 17, হাফ মানে হচ্ছে 8.5, ঠিক আছে। তো 58.5, এই 58.5 গ্রাম NaCl থেকে পাওয়া যাবে। হলো কত গ্রাম NaCl এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া, তার মানে 58.5 গ্রাম NaCl থেকে। এইবার বলছে কি না এনটিপিতে ওই পরিমাণ HCl গ্যাসের আয়তন কত। এনটিপিতে ওই পরিমাণ HCl মানে যে পরিমাণ HClটা পেয়েছি, মানে কত পরিমাণ 36.5 গ্রাম। এখানে যে 36.5 গ্রাম HCl গ্যাস পাওয়া যাচ্ছে, এনটিপিতে ওই পরিমাণ HCl গ্যাসের আয়তন কত। তো দেখো 36.5 গ্রাম, অ্যাকচুয়ালি HClকে ভাঙলেই তো 36.5 হয় না। শুধু HClকে যদি আমরা ভাঙি তাহলে 1 হাইড্রোজেনের আর ক্লোরিনের হচ্ছে 35.5, তার মানে এটা কত হচ্ছে 36.5। তো 36.5 মানেই হচ্ছে এটা 1 মোল, 36.5 গ্রাম মানেই হচ্ছে 1 মোল, আর এটারই আয়তন হচ্ছে কত 22.4 লিটার, 22.4 লিটার। বোঝা গেল। তার মানে 1 মোল, এখানে হয়তো দেখা যাচ্ছে না, আমি এইখানে লিখে দিচ্ছি, তাহলে এটার আয়তন হবে 22.4 লিটার। এটার উত্তর 22.4 লিটার। বোঝা গেল। তারপরের কোশ্চেনটা বলছে 131 গ্রাম দস্তা মানে হলো জিঙ্ক, 131 গ্রাম দস্তা লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করলে যত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে তাকে সম্পূর্ণভাবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করালে কত গ্রাম জল উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটা, এটা এই যে অঙ্কটা আছে, এটা অ্যাকচুয়ালি দুটো বিক্রিয়া আছে, ভালো করে পড়ো। 131 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে, মানে দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের একটা বিক্রিয়া আছে, করে কি উৎপন্ন হবে না হাইড্রোজেন উৎপন্ন হবে। তারপর বলছে তাকে সম্পূর্ণভাবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে, মানে যে হাইড্রোজেনটা উৎপন্ন হলো তাকে অক্সিজেনের সঙ্গে, মানে হাইড্রোজেন আর অক্সিজেনের একটা বিক্রিয়া করে জল উৎপন্ন হবে। তো দেখা যাক কীরকম অঙ্কটা হয়, ইন্টারেস্টিং। 131 গ্রাম দস্তা, তো কত গ্রাম দস্তা আমার এখন জানার দরকার নেই, শুধু বিক্রিয়াটা লেখো। দস্তা মানে জিঙ্ক, তার সাথে লঘু H2SO4 বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় না জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হলো। এইটা তো এটা একবার লিখলাম। এবার আমরা দেখব ব্যালেন্স করা আছে কিনা। দেখো বাম দিকে জিঙ্ক একটা, ডান দিকে জিঙ্ক একটা, হাইড্রোজেন দুটো, সালফার একটা, অক্সিজেন চারটে, ব্যালেন্স করা আছে। এইবার জিঙ্কের যেটা আণবিক ভর বা ভর সংখ্যা সেটা হচ্ছে 65.5 দেয়া থাকবে, তোমাদের জিঙ্কটা দেয়া থাকবে, কোনো অসুবিধা নেই, পরীক্ষাতে দেয়া থাকবে জিঙ্কের আণবিক ভর, কিন্তু বাকিগুলো দেয়া থাকবে না। তাহলে 65.5 প্লাস হচ্ছে, এবার দেখো জিঙ্কের সাথে লঘু 131 গ্রাম জিঙ্ক, তাহলে জিঙ্কটা বের করলাম 65.5। এইবার দেখো কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তো হাইড্রোজেন মানে কত, এখানে 2 × 1 মানে 2 গ্রাম। এইবার দেখো
65.5 গ্রাম থেকে মানে জিঙ্ক থেকে পাচ্ছি কত 2 গ্রাম হাইড্রোজেন, তাই না? এবার বলছে 131, তো 65 ডবল করলে 131 হয়। দেখো 65 ডবল করলে 131 হচ্ছে, 65 ডবল করলে হচ্ছে 65.5-এর ডবল করলে 131 হচ্ছে। এর সাথে 2 গুণ করো, তাহলে 65 মানে 5 2 10 আর 6 2 12 1 13 মানে 130.5, 130.5 মানে 131, 131 হয়ে যাচ্ছে এখানে। তো 131 এর সাথে 2 গুণ করলে 131 হচ্ছে, নাহলে তোমাদের সাথে অঙ্কের মতো করতে পারো। তার মানে নিশ্চয়ই এর সাথেও 2 গুণ করতে হবে, মানে 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। আর নইলে তোমাদের মতো যে তোমরা যে ঐকিক নিয়মের অঙ্ক করো সেই রকম করো, 65.5 গ্রাম জিঙ্ক থেকে পাওয়া যায় এটা, 1 গ্রাম থেকে কত হবে, মানে 1 গ্রাম জিঙ্ক থেকে পাওয়া যাবে 2/65.5 আর কত 131, তো 131 মানে ইন্টু 131। তো দেখো এইটা দিয়ে এইটাকে কাটলে হবে 2, তাহলে এটা হবে 4 গ্রাম। তো 4 গ্রাম হাইড্রোজেন আমরা পাচ্ছি। এইবার বলছে তাকে সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে, তার মানে হাইড্রোজেনের সাথে আবার অক্সিজেনের বিক্রিয়া করাতে হবে। বিক্রিয়া করিয়ে কি উৎপন্ন হবে না, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে জল উৎপন্ন হয় আমরা জানি। এবার দেখো এটাকে ব্যালেন্স করতে হবে। আবার ব্যালেন্স করতে গেলে আমাদেরকে কি করতে হবে, দেখো হাইড্রোজেন বাম দিকে একটা আছে, ডান দিকে দুটো, বাম দিকে দুটো আছে হাইড্রোজেন, ডান দিকে দুটো আছে, তাহলে ব্যালেন্স করা আছে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখো এখানে দুটো আছে, তাহলে এখানে আমি যদি 2 দিয়ে দিই, অক্সিজেন দুটো হয়ে গেল, ডান দিকে অক্সিজেন দুটো হলো, বাম দিকে দুটো হলো, কিন্তু হাইড্রোজেন 4টে হয়ে গেল, তাই এখানে 2 দিয়ে দিলাম। দেখো বাম দিকে 4টে হাইড্রোজেন হয়ে গেছে, এই 2 গুণ করলে 4, আর এদিকে 4 হয়ে গেছে হাইড্রোজেন, আর এদিকে অক্সিজেন দুটো, এদিকে অক্সিজেন দুটো, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। এবার আমাদেরকে এইটাকে আগে আণবিক ভরে ভাঙতে হবে। তো হাইড্রোজেনকে আণবিক ভরে ভাঙলে 2 পাই, 2 × 1, তার সাথে আবার 2 গুণ, এই 2টা গুণ আছে। এবার বলছে কত গ্রাম জল, তো জলকে আণবিক ভরে ভাঙো, 2 গুণ আছে, তাহলে 2 × 1 + 16, মানে এটা হচ্ছে 18, 16 + 2 মানে 18, 18-র সাথে 2 গুণ করলে কত হচ্ছে 36, ঠিক আছে? তাহলে 2 গ্রাম থেকে এটা করলে কত হচ্ছে 4 গ্রাম থেকে আমরা পাচ্ছি কত 36 গ্রাম জল পাচ্ছি। 4 গ্রাম হাইড্রোজেন থেকে 36 গ্রাম জল পেয়ে যাচ্ছি, 36 গ্রাম জল পাচ্ছি। তো সেটাই তো এখানে ছিল, আর অঙ্কটা করতে হলো না। দেখো যেহেতু 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল, এখানেও আণবিক ভরে ভেঙে 4 গ্রাম হয়েছে, তার মানে 4 গ্রাম হাইড্রোজেন থেকে আমরা পাচ্ছি কত 36 গ্রাম জল। যদি এই জায়গায় অন্য কিছু বলে দিত যে 8 গ্রাম থেকে কত জল পাওয়া যাবে, তখন আমাদের ক্যালকুলেট করে বের করতে হতো। কিন্তু যেহেতু এখানে দেখো 4 গ্রাম হাইড্রোজেন, এখানেও 4 গ্রাম হাইড্রোজেন, তাই 4 গ্রাম থেকে 36 গ্রাম জল পাওয়া যায়, সিম্পল। তারপরে দেখো 4 মোল পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত মোল অক্সিজেন উৎপন্ন হবে। তো পটাশিয়াম ক্লোরেট একই KClO3, এটাকে উত্তপ্ত করলে KCl প্লাস হচ্ছে কি অক্সিজেন হলো। এইবার দেখো এটাকে আগে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করতে গেলে কে আছে, এখানে 2 দিয়ে দাও, এখানে 3 দিয়ে দাও, হলো। তাহলে দুটো, এখানেও 2 দিয়ে দাও, তাহলে দেখো দুটো পটাশিয়াম হয়ে গেল, দুটো ক্লোরিন হয়ে গেল, অক্সিজেন 6টা হয়ে গেল, তাহলে ব্যালেন্স করা আছে। এবার বলছে 4 মোল পটাশিয়াম ক্লোরেট থেকে এইখানে যেটা থাকবে না, এই কোনো যৌগের ডান দিকে যেটা থাকবে, কোনো যৌগের বাম দিকে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে মোল। কোনো যৌগের বাম দিকে আগে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মোল, মানে এই যে 2 এটা হচ্ছে মোল, এখানেও 2 এটাও মোল, এখানেও 3 এটা মানে মোল। তাহলে দেখো 2 মোল KClO3 থেকে 2 মোল KClO3 থেকে কত মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে 3 মোল। তাহলে 2 মোল থেকে 2 মোল KClO3 থেকে পাচ্ছি অক্সিজেন কত 3 মোল অক্সিজেন পাচ্ছি। তাহলে এখানে বলেছে 4 মোল, তাহলে 4 মোলের থেকে কত পাবো, এর ডবল হয়ে যাবে, মানে 6 মোল হয়ে যাবে। তখন 3 × 2 মানে 6 মোল অক্সিজেন পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে দেখো ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা আগে জানতে হবে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত CaCO3। এই সমস্ত বিক্রিয়াগুলো একটা লিস্ট করে দেওয়া আছে, তোমরা সেটা যাও আগে ভালো করে প্র্যাকটিস করো আগের ভিডিওতে। CaCO3 ক্যালসিয়াম কার্বনেটকে, ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত। তো ক্যালসিয়াম কার্বনেটে আগে ভাঙতে হবে আণবিক ভরে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আণবিক ভরে ভাঙি, দেখো ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের 12 আর অক্সিজেনের হচ্ছে
16 ইন্টু 3 মানে 48। এইটাকে ভাঙলে টোটাল হবে 100। দেখো 40 40 80 90 100। তো 100, এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম কত আছে? দেখো ক্যালসিয়াম হচ্ছে এইটা, তার মানে এই 40টা হচ্ছে ক্যালসিয়াম, এই যে 40টা এটা ক্যালসিয়াম। তো 100 গ্রাম মোট ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100 গ্রাম, তার মধ্যে ক্যালসিয়াম আছে 40 গ্রাম। তো 100 গ্রামের মধ্যে যেটা থাকে সেটাই তো পার্সেন্টেজ। তার মানে 100 গ্রাম CaCO3 এর মধ্যে 40 গ্রাম ক্যালসিয়াম আছে। তার মানে 100 গ্রাম CaCO3 মধ্যে যেটাই থাকবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। এটা যদি আলাদা হতো, মানে এই 100টা যদি আলাদা হতো, 150 হতো আণবিক ভরটা ভেঙে, তখন আমাদের ক্যালকুলেট করতে হতো। এখন ক্যালকুলেট করতে হচ্ছে না, কারণ 100 গ্রাম এটা ভেঙে হয়েছে। আর 100 গ্রামের মধ্যে যেটাই থাকে, আমরা জানি শতকরা মানেই হচ্ছে 100-র মধ্যে যত থাকে। তো 100 গ্রামের মধ্যে এখানে আছে 40, তার মানে এটা হচ্ছে 40%। শতকরা পরিমাণ কত? 40। তাহলে যদি উত্তরটা যেহেতু চেয়েছি ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, তোমরা লিখবে শতকরা পরিমাণ 40। শতকরা পরিমাণ 40। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো। তারপরের কোশ্চেনটা বলছে 2.5 গ্রাম কার্বন ডাই অক্সাইড কত মোল কার্বন ডাই অক্সাইড? 2.5 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কত মোল কার্বন ডাই অক্সাইড? তো কার্বন ডাই অক্সাইডকে আগে আণবিক ভরে ভাঙো। সিম্পল জিনিস, কার্বন ডাই অক্সাইডকে আণবিক ভরে ভাঙো। কার্বন ডাই অক্সাইডের 12 আর অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 2, তার মানে 12 প্লাস 32। তো 12 প্লাস 32 মানে কত হচ্ছে? 44। এই যে 44 গ্রাম, এই 44 গ্রাম মানেই হচ্ছে 1 মোল। এইটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কোনো যৌগকে যদি আমরা আণবিক ভরে ভাঙি, তত গ্রাম মানে হচ্ছে 1 মোল যা হবে। যেমন CaCO3কে আণবিক ভরে একটু আগে ভাঙলাম, কত হলো? 100 গ্রাম। এই 100 গ্রাম মানেই হচ্ছে 1 মোল CaCO3। বোঝা গেল? যেমন হাইড্রোজেনকে যদি আণবিক ভরে ভাঙি, মানে 2 ইন্টু 1 মানে 2 গ্রাম মানেই হচ্ছে কত? 1 মোল। তার মানে কোনো যৌগকে যদি আমরা আণবিক ভরে ভাঙি সেইটা মানে হচ্ছে 1 মোল। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডকে ভাঙলাম, কত হলো? 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল। এইবার বলছে 2.5 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান হচ্ছে কত মোল? তো সিম্পল জিনিস, 44 গ্রাম মানেই হচ্ছে 1 মোল। তাহলে 1 গ্রাম মানে হবে কত? 1 গ্রাম মানে হবে 1/44। আর 2.5 গ্রাম, 2.5 গ্রাম মানে কত হবে? 2.5 বাই হচ্ছে 44, 2.5/44। এই 2.5/44 এই ক্যালকুলেশনটা তোমরা করবে, আমি করছি না। অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও যে 2.5/44 মানে হচ্ছে কত মোল হয়েছে। ঠিক আছে, এইটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আমি জানবো যে তোমরা তাহলে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিওটা দেখছো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরের কোশ্চেনটা দেখো। তারপরে আর কোশ্চেন আছে কি? না, আর তারপরে কোশ্চেন নেই। তো এই গেল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, আর যদি কোথাও অসুবিধা হয়, বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি কোনো জায়গায় ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায় তাহলে তোমরা সেটা ঠিক করে নিও, কারণ গুণ ভাগ তোমরা ঠিক করতে পারো। আমি তো জাস্ট প্রসিডিউরটা বললাম, হয়তো তাড়াতাড়ির ক্ষেত্রে কোনো জায়গায় গুণ বা ভাগ হয়তো ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে এসো। আগের ভিডিওটা দেখলে এই ভিডিওটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আগের ভিডিওতে পুরো 16খানা বিক্রিয়ার লিস্ট দিয়ে হয়েছে। সেই বিক্রিয়ার মধ্যে থেকেই কিন্তু প্রত্যেক বছর প্রায় কোশ্চেন আসছে। তো তোমরা অবশ্যই যাও, সেই ক্লাসটা আগে দেখো, কেমনভাবে বিক্রিয়া মনে রাখবে। তোমরা সাধারণত জানো যে বিক্রিয়া সাধারণত মনে থাকে না, কিন্তু কোন প্রসিডিউর অ্যাপ্লাই করলে বিক্রিয়াগুলো পুরো মুখস্থ থাকবে। যেমন জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়, কপারের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কপার সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। কিভাবে এই বিক্রিয়াগুলো উৎপন্ন হচ্ছে তোমরা কিন্তু ডিটেলসে বুঝতে পারবে। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।